হাসিবের মা বলল, কারণ বাচ্চাদের কিডনি, চোখ এগুলা বেশি দামে বিক্রি করা হয়। হাসিব বলল, ও তার মানে চৈতি সব সত্যি কথাই বলছে, সেদিন তুমি চৈতিকে কিডন্যাপ করাইছিলে? হাসিবের মা বলল, হ্যাঁ। হাসিব এবং হাসিবের মায়ের এমন কথা শুনে চৈতি অনেকটাই রেগে যায়। চৈতি রাগী সুরে বলতে লাগলো, এই তোরা নাটক বন্ধ কর, তোরা দুইজনের নাটক দেখতে দেখতে আমি বোরিং হয়ে গেছি। হাসিব বলল, আরে নাটক করব কেন চৈতি? চৈতি বলল, যদি নাটক না করিস তাহলে তোর মায়ের কথাই তুই কি বুঝতে পারছিস? ওই সন্তান তোর না, ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে, ওই সন্তানের বাবা অন্য কেউ। এইসব কথায় একটা জিনিস বোঝা যাচ্ছে, সেই দিন তুই আমাকে দর্শন করিস নাই। আচ্ছা বুঝলাম রিপোর্টটা ভুল, কিন্তু তুই যদি আমাকে দর্শন না করিস তাহলে কিভাবে মেনে নিলি এই সন্তান তোর? আবার কেনই বা বললি আমি চৈতিকে দর্শন করছি? এই সন্তান আমার, উত্তর দে আমাকে। হাসিব বলল, কোনো উত্তর নেই আমার কাছে, তবে একটি কথা। চৈতি বলল, কি এমন কথা? হাসিব বলল, আমি প্রতি রাতে নেশা করে বাসায় ফিরতাম, হয়তো নেশার ঘুরে তোমাকে এসব করছি। চৈতি বলল, না সেদিন তুই নেশার ঘুরে ছিলি না। হাসিব বলল, তুমি কিভাবে বুঝলে সেটা? চৈতি বলল, নেশা করে থাকলে তোর শরীরে নেশার গন্ধ থাকতো, সেদিন তোর শরীরে কোনো কিছুই ছিল না, তুই একদম ঠিক ছিলি। হাসিব বলল, আমি নেশার ঘুরে না থাকলে এমন কাজ আমি কখনোই করতে পারবো না, এইটা আমার নিজের প্রতি বিশ্বাস আছে। চৈতি বলল, তোর কথা শুনে মনে হচ্ছে আমি তোকে মিথ্যা বলতেছি আর তুই সত্য কথা বলতেছিস, আসলে তুই চাসটা কি? হাসিব বলল, প্লিজ চৈতি একটু চুপ করো, আগে আমার মায়ের সঙ্গে কথা বলতে দাও প্লিজ, আমি জানতে চাই কেন এমনটা করলো আমার মা। চৈতি বলল, ঠিক আছে জিজ্ঞাসা কর। হাসিব বলল, মা আমাদের টাকা পয়সার তো অভাব নেই, অনেক টাকা পয়সা, কিন্তু তুমি এমন কাজটা কেন করলা? হাসিবের মা বলল, এসব বলতে পারবো না। হাসিব বলল, না তোমাকে বলতেই হবে, আজকে সত্যিটা সবাই জানতে হবে, প্লিজ মা সত্যিটা বলো। সন্তানের আকুতি মিনতি শোনার পরে সে রাজি হয়ে গেল আর বলতে শুরু করলো, শোন, তোর বাবা এবং আমি দুইজনে অনেকটাই গরিব ছিলাম, দুই মুঠো ভাত খেতে পারতাম না, অনেক কষ্টে যাচ্ছিল দিনটা। হঠাৎ একদিন তোর বাবা আমাকে জিজ্ঞাসা করলো, জামিলা এভাবে চললে তো আমাদের কিছুদিন পরে মারা যেতে হবে, আমাদের কিছু করা দরকার, যেভাবে আমরা কোটিপতি হতে পারবো। উত্তরে আমি বললাম, কি করব বলো? তোর বাবা বলল, শোন, আজ থেকে আমি চুরি করব, কারণ চুরি ছাড়া কখনো কোটিপতি হওয়া সম্ভব না। উত্তরে হাসিবের মা বলল, ঠিক আছে। এরপর থেকে তোর বাবা চুরি করতে লাগলো, এতে আমাদের সংসার খুব ভালোই যাচ্ছিল, কিন্তু আমাদের তো শুধুমাত্র ভালো হয়ে চলবে না, আমাদেরকে কোটিপতি হতে হবে। এরপর থেকে শুরু হলো গরিব এবং দুঃখীদের বুকে লাথি মারা, টাকা পয়সা নেওয়া। বেশ কয়েক বছর পরে আমরা অনেক টাকার মালিক হলাম। এরপর তোরা এই পৃথিবীতে আসলি। একদিন রাতে শুয়েছিলাম তোর বাবা এবং আমি, তখন তোর বাবা আমাকে বলল, শুনো, তোমার জন্য একটি কাজ নিয়েছি, কাজটি খুব সহজ। বললাম, কি গো কাজ স্বামী? তখন তোর বাবা বলল, শুনো, আমি কিছু ছোট বাচ্চাদের কিডন্যাপ করব, তুমি সেইগুলোকে হাসপাতালে নিয়ে যাবে এবং ওদের চোখ, কিডনি, রক্ত এগুলো বের করে নিয়ে অন্য দেশে বিক্রি করবে, এগুলো করতে পারলে অনেক টাকা। তোর বাবার এমন কথা শুনে আমি টাকার লোভে পড়ে গেলাম এবং এই কাজ করতে শুরু করলাম। এরপর থেকে এই পর্যন্ত লেগেই আছি। এর মাঝে হঠাৎ তোর বাবাকে কেউ খুন করে, সেই গুণটি চৈতি করছিল, সেইটা আমি আগ থেকেই জানতাম, যার কারণে হাসপাতালে আমি ওকে কিডন্যাপ করাইছিলাম। ভেবেছিলাম ওকে মেরে ফেলবো যাতে আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে পারি, কিন্তু কিভাবে যে ও বেঁচে গেল বুঝতে পারলাম না। তাই ওর সন্তানকে কৌশলে আমার কাছে নিয়ে আসলাম, পরবর্তীতে শেষ করে দিয়েছি আমি এবং আমাদের লোক মিলে। এই হচ্ছে আসল কাহিনী। হাসিবের মায়ের মুখে এমন কথা শুনে উর্মিজাকে দিয়ে হাসিবের বিয়ে হচ্ছিল, সে বলে উঠল, এই বিয়ে আমি করব না, পৃথিবীতে এত খারাপ মানুষ বেঁচে আছে আমি ভাবতেই পারছি না। হাসিব আমাকে মাফ করে দিও, এই বিয়েটা আর হবে না। জেনে শুনে একটি খারাপ মানুষের ছেলেকে আমি আমার জীবন সঙ্গী বানাতে পারবো না। হাসিব উত্তরে বলল, চিমা তুমি এতটা খারাপ, ভাবতেই লজ্জা লাগছে আমার। না জানি কত নিরীহ মানুষের জীবন তোমরা শেষ করছো, তোমরা আমার সন্তানটাকে পৃথিবীতে থাকতে দিলা না, আমার নিষ্পাপ শিশুটিকে মেরে ফেলছো। হাসিবের কথার উত্তরে হাসিবের মা বলল, তোকে বলছি না এই সন্তান তোর নাম, এই সন্তান হলো। হাসিব বলল, থামলে কেন, এই সন্তান কার, কে তার আসল বাবা? হাসিবের মা বলল, জানি না আমি। হাসিব বলল, এত টাকা পয়সা থাকার পরেও তুমি এমন কাজ কেন করো মা, প্লিজ উত্তর দাও। হাসিবের মা বলল, কারণ আছে, সেটা তুই বুঝবি না? আশ্চর্য, আমি কি বাচ্চা যে আমি বুঝবো না? আমাকে খুলে বলো সবকিছু। হাসিবের মা বলল, বললাম না আমি পারবো না। হাসিব বলল, ভালো, খুব ভালো। আর চৈতি, একটি কথা বিশ্বাস করো, আমি নেশার ঘুরে না থাকলে কখনো এমনটা করতে পারতাম না। সত্যি সেদিন আমি নেশার ঘুরেই ছিলাম। তখন চৈতি বলল, না তুমি সেদিন নেশার ঘুরে ছিলে না, আমার স্পষ্ট মনে আছে। তখন হাসিব বলল, তাহলে আমি তোমাকে দর্শন করিনি, হয়তো আমার মতো দেখতে অন্য কেউ। হাসিবের কথায় চৈতি রেগে যায় আর বলতে থাকে,
আমি সব পছন্দ করি, কিন্তু নাটক একদম পছন্দ করি না। তোরা যে প্ল্যান করছিস সেইটা আমি ভালো করে বুঝতে পারছি। সত্যি আমি কোনো প্ল্যান করি নাই। ওয়েট কর, একটা জিনিস দেখাচ্ছি। কথাটি বলে চৈতি তার ব্যাগ থেকে একটা জিনিস বের করলো, যা দেখে সবাই অনেকটাই থমকে গেল। ব্যাগ থেকে একটি বাচ্চার লাশ বের করলো। সেটা আর অন্য কারো বাচ্চা না, সেটা হলো চৈতি আর হাসিবের বাচ্চা। চৈতি তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ তোরা আমার সন্তানকে কিভাবে হত্যা করছিস। কথাটি শুনে সবাই বাচ্চাটির দিকে তাকিয়ে দেখে সত্যি তো চোখ কিডনি কোনো কিছু নেই শরীরের। হাসিব বলল, মা তুমি শেষ পর্যন্ত এমনটা করতে পারলে তোমার নাতির সঙ্গে? হাসিবের মা বলল, হ্যাঁ আমি করছি। হাসিব বলল, আমি ভাবতে পারছি না, সত্যি আমি ভাবতে পারছি না যে তুমি আমার মা। কি দোষ ছিল এই নিষ্পাপ শিশুটা, কেন তার সঙ্গে এমনটা করলা বলো আমাকে। এমন সময় হাসিব আবারও চৈতিকে জিজ্ঞাসা করে, চৈতি সত্যি কি আমার মা তোমাকে কিডন্যাপ করছিল? চৈতি বলল, হ্যাঁ। হাসিব বলল, তুমি বাঁচলে কিভাবে আর কিভাবে বুঝতে পারলে যে আমার মা এমনটা করছিল? তখন চৈতি বলল, আসলে আমি যে পাগল হয়ে ঘুরতেছি, নাটক করতেছি, সেটা আমার বাবা জানে। এই কারণে আমার পিছনে লুক লাগিয়ে দিয়েছিল। সেই দিন যখন লোকগুলো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তখন আমার বাবার লোকগুলো পিছনে আসতে থাকে এবং একটি নির্জন জায়গায় গাড়িটিকে থামিয়ে দিল এবং সবাইকে জিজ্ঞাসা করলো যে আমাকে কিডন্যাপ করার পিছনে কার হাত রয়েছে। উত্তর এলো তোমার মার কথা। হাসিব বলল, ও তুমি এখন কি চাচ্ছ? চৈতি বলল, আমি তোমার মাকে হত্যা করার জন্য এখানে এসেছি। প্রথমে ভেবেছিলাম কিছু করব না, কিন্তু তোমার মা আমার সন্তানকে হত্যা করছে, এই জন্য আমি তাকে নিজ হাতে হত্যা করব, আর সেটা এখনই। হাসিব বলল, এমনটি না করলে হয় না? চৈতি বলল, না হয় না। হাসিব বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছে করতে পারো, এমন মায়ের দরকার নেই যেই মা এতটা জঘন্য কাজ করতে পারে, যাও নিয়ে যাও। হাসিবের মা বলল, হাসিব তুই এ কথাটি বলতে পারলি? কি করি নাই আমি তোর জন্য? সবকিছু তো তোর জন্যই করছি আর তোদের জন্যই করছি। হাসিব বলল, তোদের জন্য মানে আমি বাদে অন্য কেউ কি আছে? তখন হাসিবের মা হাসতে লাগলো। হাসিব বলল, হাসতেছো কেন, সত্যি কাহিনী কি? হাসিবের মা বলল, সময় হলে বুঝতে পারবি। আসবে, সে ফিরে আসবে। সে আসলে কাউকে বাঁচতে দেবে না, শেষ করে দেবে সবাইকে। হাসিব বলল, মানে? হাসিবের মা বলল, সে আসলে সব মানের উত্তরও পেয়ে যাবি। আমাকে শেষ করা এতটা সহজ নয়, কথাটি মাথায় রাখিস চৈতি। হাসিব বলল, মা তুমি কি বলতে চাচ্ছ? প্লিজ পুরোটা খুলে বলো, কি এমন কাহিনী আছে যে আমি জানি না? হাসিবের মা বলল, তুই চুপ কর, ওই মুখে আমাকে মা ডাকবি না। একটু আগে কি বললি মনে নেই? এই মায়ের দরকার নেই তোর। হাসিব বলল, কেন মিথ্যা বলছি? তুমি তো সত্যি এমন কাজ করছো যার শাস্তি হলো মৃত্যু। হাসিবের মা বলল, এমন শাস্তি হবে আমি মানতে পারি না, আরো এমন কাজ করব, আমার অনেক টাকা চাই। হাসিব বলল, তুমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছো মা, এই টাকাই তোমাকে শেষ করে দেবে। এইটা আমি বললাম তোমার সন্তান, বুঝছো? হাসিবের মা বলল, সন্তান হয়ে এই কথাটি বললি? তুই তো আমার গো শত্রু। হাসিব বলল, হ্যাঁ। হাসিবের মা হাসিবকে উদ্দেশ্য করে বলল, তোকে দেখে নেব আমি, তুই সন্তান নামের কলঙ্ক। মায়ের মুখে এমন কথা শুনে হাসিব রাগান্বিত হয়ে বলে, চৈতি এই মুহূর্তে এই খুনিটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, ওই মুখটা আমি দেখতে চাই না। এদিকে বিয়ে বাড়িতে এমন কাহিনী দেখে উর্মির বাসার লোকজন বলতে থাকে, আল্লাহ আমাদেরকে নিজ হাতে বাঁচাইছে। এমন খারাপ পরিবারে আমার মেয়েটিকে বিয়ে দিচ্ছিলাম, ভাবতেই পারছি না। এই চলো সবাই রেডি হয়ে, আর এক মুহূর্ত এখানে থাকবো না। এমন কথায় হাসিব বেশ কষ্ট পেয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, দেখছো মা, আজ তোমার জন্য আমার বিয়েটা হচ্ছে না, এর থেকে বড় কষ্ট আর কি আছে বলো? হাসিবের মা বলল, আরে উর্মি কোনো মেয়ে হলো? এর থেকে অনেক সুন্দরী মেয়ে তোকে বিয়ে করিয়ে দেব। তখন চৈতি রাগান্বিত হয়ে বলতে লাগলো, আগে তো আমার হাত থেকে রক্ষা পা, তারপর না হই চিন্তা ভাবনা করিস। হাসিবের মা বলল, তুই আমাকে কিছুই করতে পারবি না, তার আগে সবকিছুই হয়ে যাবে। মানে? এই বলে তিনি হাসতে লাগলো। চৈতি কোনো কিছু বুঝতে পারছে না। তখন উর্মি বলতে লাগলো, চৈতি আপু প্লিজ এই মেন্টালটাকে এখান থেকে নিয়ে যাও, ওর কথা শুনতে ইচ্ছে করতেছে না, পাগল হয়ে গেছে। এরপরে চৈতি তখনই হাসিবের মায়ের চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছিল, এমন মুহূর্তে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করলে ওই পাশ থেকে আওয়াজ আসে, এই তোকে আমি দর্শন করছি, আর এখন তোর পালিত মাকে দর্শন করব, যদি আমার মাকে ছেড়ে না দিস। কথাটি শুনে চৈতির বুকটি যেন কম্পন দিয়ে উঠল, কারণ সেই লোকটি যে কিনা আমার মাকে কিডন্যাপ করছে, আবার আমাকে ধমক দিচ্ছে। চৈতি জিজ্ঞাসা করলো, কে আপনি? ওই পাশ থেকে উত্তর এলো, তোর অসময়ের স্বামী আমি। চৈতি বলল, মানে? ওই পাশ থেকে বলল, এত বোঝার দরকার নেই, তোকে যা বলছি তাই কর এই মুহূর্তে। চৈতি বলল, সরি। ওই পাশের লোকটা রাগান্বিত হলো আর বলতে থাকে, ঠিক আছে দেখ আমি কি করি। কথাটি বলে ছেলেটা ফোন কেটে দেই।
আর এদিকে হাসিবের মা হাসতে থাকে আর বলতে থাকে, আমি বলছি না কিছু করতে পারবি না, আমার সন্তান শেষ করে দিবে তোদের সবাইকে। তখন হাসিব বলতে লাগলো, তার মানে তোমার আরো সন্তান আছে? হাসিবের মা বলল, হ্যাঁ। হাসিব বলল, তোমার আরো সন্তান আছে মানে? কি বলো মা এসব? তখন হাসিব বলল, তার মানে তুমি এতদিন ধরে আমার ভাইকে লুকিয়ে রাখছিলেন? হাসিবের মা বলল, হ্যাঁ। হাসিব বলল, সে দেখতে কেমন, কি করে? তখন হাসিবের মা বলতে লাগলো, সে হলো একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, যার নাম শুনলে বয়ে তরতর করে সবাই কাঁপে, বাসা থেকে বের হতে পারে না। যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে আব্দুল মাফিয়া, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। হাসিবের মা বলতে লাগলো, হ্যাঁ ঠিক ধরছিস, আব্দুল হলো আমার সন্তান, যার কথায় হাজারো সন্ত্রাসী থরথর করে কাঁপে। কথাটি শুনে চৈতির বুকে একটা কম্পন দিয়ে উঠলো, কারণ ওই আব্দুল এতটা ভয়ঙ্কর যা বলার মতো না। আজ পর্যন্ত তার শরীরের লোম কেউ ছিঁড়তে পারেনি, ছিঁড়বে তো দূরের কথা, তাকে কেউ দেখতেই পারেনি। এমন সময় চৈতির মনে হয়, আমি তো আব্দুলের বাবাকে হত্যা করছি, তবুও কেন সে প্রতিশোধ নিল না? ও চাইলে তো আমাকে এক মুহূর্তে খুঁজে বের করতে পারতো। হাসিবের মা চৈতিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি মুখটা কেমন জানি বাংলার পাঁচের মতো হয়ে গেল। কিন্তু চৈতি সাহস বুকে নিয়ে বলল, শোনো, আমি কাউকে বই পাই না, আর তোর সন্তান তো দূরের কথা, বুঝতে পারছিস? হাসিবের মা বলল, সেটা তুই একটু পরে বুঝতে পারবি। হাসিবের মা বলল, ওয়েট কর, আমার সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসছি এখানে। কথাটি বলে চৈতি সেই নাম্বারে ফোন দেই। ফোন রিসিভ করতে বলতে থাকে, শোনো আব্দুল, যদি তোমার মাকে জীবিত পেতে চাও তাহলে এই বাসায় আসো, না হলে এখনই গুলি করে সবগুলাকে এখানে মেরে দেব। আব্দুল বলল, তুই শেষ করবি সব, আর আমি কি বসে থাকবো? আমি জানতাম তুই ফোন দিবি। আমার মা এবং ভাইকে ছাড়, আমি তোর মাকে ছেড়ে দেব। তখন চৈতি বলল, উনি আমার নিজের মা না, মারা গেল আমার কোনো কিছু আসে যায় না, কিন্তু যদি তুই না আসিস তাহলে তোর ভাই আর তোর মা দুইজন আমার হাতে শেষ হয়ে যাবে, এটা নিশ্চিত। আব্দুল বলল, তুই জানিস কার সাথে পাঙ্গা নিচ্ছিস? চৈতি বলল, ভালো করে জানি, তোর বাবা একটা খুনি ছিল আর তুই তার সন্তান। তখন আব্দুল অনেকটাই রেগে যায় আর বলতে থাকে, তুই তো আমার সম্পর্কে অনেক কিছুই জানিস, তাহলে ওয়েট কর, আমি আসতেছি। চৈতি বলল, হে আয়, তাড়াতাড়ি আয়। কথাটি বলে চৈতি ফোনটা কেটে দেয়, আব্দুলের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 20 মিনিট পরে আব্দুল চৈতির মাকে নিয়ে আসে আর একটি মাস্ক পরে সেখানে উপস্থিত হই, যাকে কেউ চিনতেই না পারে। আব্দুলকে দেখে চৈতি বলে, তাহলে আসলি, মাস্কটা খুল, তোর মুখটা আমি দেখতে চাই। তখন ওই লোকটা বলল, আব্দুলকে দেখা এতটা সহজ নয়, আমার ভাই আমার মাকে ছেড়ে দে, বিনিময়ে তোর পালিত মাকে পাবি। চৈতি তখন হাসতে থাকে আর বলতে থাকে, তুই কি ভাবছিস তুই চালাক, সবাই বোকা? আব্দুল বলল, মানে? চৈতি বলল, আরে তোকে আনার জন্যই তো আমার এই প্ল্যান, সেটা তুই বুঝতে পারিসনি? আব্দুল বলল, কি? চৈতি বলল, হ্যাঁ। কথাটি শেষ হতে না হতেই একদল পুলিশ সেখানে প্রবেশ করে, সেখানে ঢুকে আব্দুলকে গান পয়েন্টে নিয়ে নেই। আব্দুল বলল, তুই কাজটা ঠিক করলি না, এর জন্য তোকে পস্তাতে হবে। চৈতি বলল, দেখা যাবে কি করতে পারিস। এরপরে পুলিশের লোকেরা যখনই আব্দুলের মুখের উপর থেকে মাস্কটি সরিয়ে ফেলে, মাস্কটি সরাতে সবাই বেশ আশ্চর্য হয়ে যায়। ছেলেটিকে অবিকল দেখতে হাসিবের মতো। এইটাকে দেখে হাসিব জিজ্ঞাসা করল, আরে এই ছেলে তো পুরো আমার মতো দেখতে, কি তার পরিচয়? তখন আব্দুল হাসতে থাকে আর বলে, আমি কে সেটা তোমার মাকে জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। হাসিব তার মাকে জিজ্ঞাসা করলো, মা ছেলেটিকে আমার মতো দেখতে কেন? হাসিবের মা বলল, ও হলো তো যমজ ভাই আব্দুল, জন্মের পর থেকে অন্য জায়গায় ওকে রেখেছিলাম শুধু সন্ত্রাসী বানানোর জন্য। হাসিব বলল, কি? হাসিবের মা বলল, হ্যাঁ। হাসিব বলল, তাহলে কেন আমাকে বলুনি যে আমার একটা ভাই আছে? হাসিবের মা বলল, এর অনেক কারণ আছে, সবকিছু পরবর্তীতে খুলে বলবো, চিন্তা করিস না বাপ আমার। এদের কথা শুনে চৈতি বলে উঠলো, শুন, সব কথা জেলে গিয়ে বলিস, এখন সুন্দর করে পুলিশের সাথে হাজতে যা। আব্দুল বলল, আব্দুলকে ধরা এতটা সহজ না যতটা সহজ ভাবছিস। চৈতি বলল, ফান্দে পড়লে সবাই এমন কথাই বলে, যদি সাহস থাকে আমাদের হাত থেকে পালিয়ে দেখাও, তাহলে বুঝতে পারবো যে তোমার দম আছে। শোনো, এই আব্দুলকে আজ পর্যন্ত কেউ থামিয়ে রাখতে পারেনি, আর তোরা তো সামান্য। হাসিব বলল, এই তোমরা চুপ করো, আমার কথার উত্তর চাই প্লিজ। আব্দুল বলল, কি জানতে চাস বল। হাসিব বলল, তুমি কি চৈতিকে দর্শন করছিলে সেই রাতে? আব্দুল বলল, হ্যাঁ আমি করছিলাম। আর দোষ হয়েছে তোর, তাই তো? হাসিব বলল, অবশ্যই, কিন্তু তুমি সেই কাজটি করো নাই। আব্দুল বলল, কোনটা ঠিক কোনটা ভুল সেটা পরে বুঝতে পারবি। তখন আব্দুল যা বলল, আব্দুলের কথায় অনেকেই চমকে উঠে। আব্দুলের মনে হচ্ছে যে তাকে কেউ ধরেনি। সে বলতে লাগলো, তুই আমার সাথে চল, আমাদের বাসায় যাবি। মানে? হাসিবের কথার উত্তরে আব্দুল আবারও বলল, যেখানে তুই কখনো যাসনি। তখন চৈতি হাসতে থাকে আর বলে,
তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর তুমি কিনা বলতেছো বাসায় যাবে। আব্দুল বলল, এই পুলিশ আমার কিছুই করতে পারবে না, চল আমার সঙ্গে। আব্দুলের কথা শোনা মাত্রই চৈতি বলে উঠলো, হাবিলদার, এই যদি একটু নড়াচড়া করে তাহলে এখানে গুলি করে শেষ করে দেবেন। হাবিলদার বলল, ইয়েস ম্যাডাম। এখানে হাবিলদার চৈতিকে ম্যাডাম বলল কেন, তা আপনারা একটু পরেই জানতে পারবেন। আব্দুল বলল, শোনো চৈতি, এই পুলিশ কিছুই করতে পারবে না আমার। তখন একদল পুলিশ বলল, তুই কে সেটা আমরা ভালো করেই জানি। আব্দুল বলল, তাহলে আমার সম্পর্কে তুই জানিস। খুশি হলাম আমার সম্পর্কে জানিস এটা ভেবে। উপস্থিত থাকা সকলের মাথার তাজ যেন ছিঁড়ে যাচ্ছে, ওদের কথা এতটা এলোমেলো। তাদের কথোপকথনের সময় উর্মি বলে উঠল, তোমাদের কাহিনীটা কি একটু খুলে বলবা প্লিজ, আমার খুব জানার ইচ্ছে করছে। তখন আব্দুল বলল, তোমরা যে মেয়েটাকে মাফিয়া ডন ভাবতেছো তার আসল পরিচয় কি তোমরা জানো? তখন উর্মি বলল, কে, চৈতির? আব্দুল বলল, হ্যাঁ। উর্মি বলল, আমরা সবাই জানি সে মাফিয়া, একজন সন্ত্রাসী। তখন আব্দুল বলল, তোমরা ভুল জানো, ওর আসল পরিচয় হচ্ছে ও হলো, ওকে আপনারা না হয় গল্পে বুঝতে পারবেন। আব্দুলের মুখে এমন কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন চৈতি বলল, হ্যাঁ, আমি একজন পুলিশের কর্মকর্তা, আমি গোপনে কাজ করি, সবাই জানে আমি একজন মাফিয়া, কিন্তু কেউ জানে না আমি একজন পুলিশ। হাসিব বলল, সত্যি তুমি পুলিশ চৈতি? চৈতি বলল, হ্যাঁ আমি পুলিশ। তখন আবার আব্দুল বলে, সেদিন আমি ওকে দর্শন করার পরে কেন আমাকে কোনো কিছু করেনি জানো? কারণ ও চাইছিল আমাকে এমন অবস্থায় ধরবে যাতে আমি জেল থেকে বের হতে না পারি। এই কারণে 10 মাস কষ্ট করে সন্তান পেটে ধরছিল, কিন্তু সব খেলা খানিকের ভিতরে শেষ করে দিয়েছি। চৈতি বলল, তোর এই হাসি বেশিক্ষণ থাকবে না, চিন্তা করিস না। আব্দুল বলল, তুই আমার কিছুই করতে পারবি না, যদি পারিস তাহলে করে দেখাও। এখানে আমরা বুঝলাম এই চৈতির অনেক কাহিনী আছে, যেটা আস্তে আস্তে বুঝবো। বুঝতে পারলাম এই চৈতি শুধুমাত্র আব্দুলকে ধরার জন্য এত প্ল্যান করছে। চৈতি বলল, দেখ কি করতে পারি। আব্দুল বলল, তুই আমাকে ধরার জন্য দর্শন হলি, গর্ভে সন্তান ধারণ করলি, আবার প্ল্যান করে আমাকে এখানে নিয়ে আসলি, বাহ বাহ বাহ, এইবার তোকে গণদর্শন করব, চিন্তা করিস না। এই কথাটি শুনে চৈতি অনেকটা রাগান্বিত হলো, আব্দুলকে থাপ্পড় মেরে দেই। থাপ্পড়টি দেওয়ার পরপরই সবাই চমকে উঠে, কারণ এটা তো আব্দুল না। বুঝলেন না তো? তাহলে বুঝিয়ে দিচ্ছি। চৈতি থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুলের মুখের উপর থেকে একটি মাস্ক আবারও সরে যায়, যে মাস্কটি দেখতে পুরো হাসিবের মতো ছিল। এই, কে তুই? তখন লোকটি বলল, কেন, আমি আব্দুল, আমাকে চিনতে পারছো না? চৈতি বলল, না তুই আব্দুল না। তখন লোকটা বলল, কেন, আমি আব্দুল, আমাকে চেনা যাচ্ছে না। তখন আব্দুল একটা হাসি, মানে ওই লোকটা একটা হাসি দিল আর বলল, আমি ভাবলাম কিছুক্ষণ মজা করব, কিন্তু হলো না। চৈতি বলল, সত্যি করে বল, কে তুই? আমি হলাম আব্দুল স্যারের লোক, যে কিনা হুবহুব আব্দুল স্যারের কথা স্টাইল নকল করতে পারি, শুধুমাত্র চেহারা ছাড়া। এজন্য স্যারের মতো দেখতে একটা মুখোশ বানিয়ে এখানে এসেছি, যাতে কেউ চিনতে না পারে। চৈতি বলল, এত বড় ধোঁকা, তোকে এই মুহূর্তে গুলি করে মেরে ফেলবো আমি। লোকটা বলল, আমাকে পরে মারুন, তার আগে আপনার যে ফোনটা বাজতেছে সেটা রিসিভ করেন। লোকটির কথা মতো চৈতি ফোনটা হাতে নিয়ে দেখে কেউ একজন ভিডিও কল করছে। সেটা দেখে চৈতি ফোনটা রিসিভ করা মাত্রই দেখতে পাই যে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন থেকে সাইমন অলওয়েজ অন ফায়ার চ্যানেলটিতে তোমরা পুরো গল্পটা পাবা, এবং কি নেক্সট যত গল্প আসবে তোমরা এই চ্যানেলটাতে দেখতে পারবা। তো সবাই আমার ভালোবাসার মানুষ যারা আছো, সাইমন অলওয়েজ অন ফায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং কি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দাও সবার মাঝে। অনেকদিন পর তোমাদের মাঝে গল্প নিয়ে আসলাম, কেমন লেগেছে ওইটা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। খোদা হাফেজ।